জুলাই আন্দোলন নিয়ে চট্টগ্রামে নানা কর্মসূচি আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদুল ইসলাম ও মোহাম্মদ আলমের কবরে শ্রদ্ধা জানানো হবে। এরপর সার্কিট হাউসে জুলাই শহীদ পরিবারের সাথে মত বিনিময়, চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, পতিত সরকার পতনের আজ ঐতিহাসিক 5ই আগস্ট চট্টগ্রামে কি কি আয়োজন রয়েছে এটি পালনে? ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিকে ঘিরে ব্যাপক কর্মসূচি চট্টগ্রামে গ্রহণ করা হয়েছে। আমরা এখন আছি চট্টগ্রামের বাকলিয়ার রসুলবাগ এলাকায় এবং এখানে জুলাইয়ের শহীদুল আলমের যে কবর সেটি তাতে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে এবং ইতোমধ্যে চট্টগ্রাম বিভাগীয় প্রশাসন, চট্টগ্রাম জেলা প্রশাসন সহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ ইতোমধ্যে তারা পুষ্পস্তবক অর্পণ করেছেন। এখন প্রশাসনের অন্যান্য যে কর্মকর্তারা আছেন, উইংগুলো আছে, তারা কিন্তু আস্তে আস্তে এই জায়গাটিতে পুষ্পস্তবক অর্পণ করছে। অত্যন্ত সংকীর্ণ একটি জায়গা, এই কারণে আসলে কিছুটা সমস্যা হচ্ছে। তবে এরপরে আমরা দেখেছি যে জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন এখানে নেতৃত্বে বিশেষ মোনাজাত হয়েছে। সেখানে এই জুলাইয়ের শহীদুল আলম সহ যারা গত বছর প্রাণ হারিয়েছেন, জুলাই আন্দোলনে আহত হয়েছেন, তাদের মঙ্গল কামনায়, আর যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনায় এই মোনাজাত হয়েছে। এখান থেকে জেলা প্রশাসনের কর্মকর্তারা এবং বিভাগীয় প্রশাসনের কর্মকর্তারা গরিবুল্লাহ শাহ মাজারে যাবেন। সেখানে আরেকজন শহীদার কবর রয়েছে, সেটি জিয়ারত করা হবে। এরপরে চট্টগ্রাম সার্কিট হাউসে দিনব্যাপী নানা অনুষ্ঠান মেলার আয়োজন করা হয়েছে। এর বাইরেও আমরা দেখেছি যে বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন সারাদিন ব্যাপী বিভিন্ন ধরনের কর্মসূচি তারা হাতে নিয়েছে এবং আমরা দেখেছি যে চট্টগ্রাম জেলার বিএনপি, চট্টগ্রাম মেট্রোপলিটন বিএনপি, পাশাপাশি হেফাজতে ইসলাম বাংলাদেশ, জামায়াতে ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তো সবকিছু মিলিয়ে এই সমস্ত কর্মসূচিকে সফলভাবে পালন করতে এবং নিরাপত্তা যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় সেজন্য পুলিশের পক্ষ থেকেও কিন্তু ব্যাপক প্রস্তুতি আমরা দেখেছি। বিভিন্ন জায়গায় গতকাল রাত থেকেই পুলিশি টহল জোরদার করা হয়েছে। বিভিন্ন চেকপোস্ট বসিয়ে সেখানে বিভিন্ন সন্দেহভাজন মানুষজনদেরকে চেক করা হয়েছে, যেহেতু ঢাকায় এই বিষয়টিকে ঘিরে একটু নিরাপত্তাজনিত নানা শঙ্কার কথা গত কয়েকদিন ধরে বলা হচ্ছিল। তবে এখনো পর্যন্ত আমরা দেখছি যে বেশ ভাবগাম্ভীর্য এবং অত্যন্ত শ্রদ্ধার সাথে জুলাই শহীদদের স্মরণ করার এই অনুষ্ঠান, পাশাপাশি ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান সেটিকে 1 বছর পূর্তির যে অনুষ্ঠান সেটি পালিত হচ্ছে। জুলাই আন্দোলনের স্মরণে চট্টগ্রামের নানা আয়োজন নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অনুপম শীল। শুধু জুলাই নয়, গত 15 বছরে দেশের জন্য আত্মত্যাগকারী সবার স্বপ্ন বাস্তবায়নে দেশকে এগিয়ে নেবে বিএনপি। এ কথা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যুবদলের সমাবেশে এ কথা বলেন তিনি। জনগণ মুখ ফিরিয়ে নিলে নেতৃত্ব দেওয়া সম্ভব নয় জানিয়ে যুবদলকে মানুষের জন্য কাজ করার পরামর্শ দেন তারেক রহমান। জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে যুবদলের এই সমাবেশ। সোমবার বিকেল 3টায় এই অনুষ্ঠান শুরু হলেও দুপুরের আগেই সেখানে জড়ো হন দেশের নানা প্রান্তের নেতাকর্মীরা। শুরুতেই প্রদর্শিত হয় জুলাই আন্দোলনের গ্রাফিতি ও ভিডিও চিত্র। প্রিয়জন হারানোর দুঃসহ স্মৃতি তুলে ধরেন শহীদ পরিবারের সদস্যরা। জুলাই অভ্যুত্থানে তরুণদের আত্মত্যাগ স্মরণ করে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন কেন্দ্রীয় নেতারা। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। আমাদের রাজনৈতিক কাঠামোকে ভেঙে দেওয়া হয়েছে, অর্থনৈতিক ভিত্তিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, শুধু জুলাই নয়, 15 বছরে দেশের জন্য আত্মত্যাগকারী সবার স্বপ্ন পূরণে কাজ করবে বিএনপি। শুধু জুলাই আগস্ট না, বিগত 15 বছর ধরে যারা নিজেদের অধিকারের কথা তুলে ধরতে গিয়ে, নিজেদের দাবি আদায় করতে গিয়ে বিভিন্নভাবে সেই পলাতক স্বৈরাচারের অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, সেই ত্যাগের প্রতি যদি আমাদেরকে সম্মান জানাতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে সামনে বাড়তে হবে। জনগণের সহায়তা ছাড়া রাজনীতি সম্ভব নয় বলে জানান তারেক রহমান। এজন্য যুবদল নেতাকর্মীদের মানুষের কাছে যাওয়ার পরামর্শ দেন তিনি। জনগণের আস্থা অর্জন করতে পারলে আপনি নেতা,
জনগণ প্রত্যাখ্যান করলে আপনি নেতা নন। প্রশাসনিক সহায়তায় নেতৃত্ব হয়তো প্রদর্শন করা যায়, কিন্তু জনগণ সহায়তা করলে নেতৃত্ব দেওয়া যায়। শহীদ পরিবারের প্রতি সম্মান জানিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকারও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মহিলা দলের কর্মী হন। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার দপ্তরের উস্কানিতেই এনসিপি নির্বাচন অনির্দিষ্টকাল পেছানো বা অনিশ্চিত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল। অনেকেই বলছেন এনসিপির দাবিগুলো মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, তবে ভোট পেছানোর সুযোগ নেই। বিশ্লেষকরা মনে করছেন ইশতেহারে জনসমর্থন পেলে ভোট পেছানোর শঙ্কা অমূলক নয়। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে 24 দফা ইশতেহার ঘোষণা করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা গড়ে তুলব এমন কাঠামো যেখানে পুলিশ। এনসিপির ইশতেহার নতুন নয়, মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতিফলন বলছেন রাজনীতিবিদরা। তবে দাবি আদায় করতে গিয়ে নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই বলছেন তারা। নতুন করে সুন্দর সংসদ সৃষ্টির অবকাশ দেখি না। সরকার যেহেতু বলছে যে তারা ফেব্রুয়ারি অথবা এপ্রিলের মধ্যে ইলেকশন দিবে, সুতরাং ইলেকশন পেছানোর কোনো সম্ভাবনা আমার দৃষ্টিতে মনে হয় না। তাদের কথা বা ঘোষণার সাথে এখানে একটা দ্বৈততা। যদি নতুন সংবিধানেরই তাদের প্রধান লক্ষ্য থাকে, তাহলে তো জাতীয় ঐক্যমত কমিশনের এই আলোচনায় তাদের যুক্ত থাকাটা কিছুটা স্ববিরোধী। বিএনপির অভিযোগ নির্বাচন অনির্দিষ্টকাল পেছানো বা অনিশ্চিত করার ষড়যন্ত্র করছে এনসিপি। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে উস্কানির অভিযোগ দলটির, তবে এই ষড়যন্ত্র বিএনপি সহ্য করবে না। নির্বাচনটাকে পেছানোর জন্য অথবা নির্বাচনটাকে একটা ইনফাইনিট পিরিয়ড, অনির্দিষ্টকালের জন্য অনিশ্চিত করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেটার নেতৃত্বে বোধহয় এরাই আছে। ওটা উস্কানিটা দেওয়া হচ্ছে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে। বিশ্লেষকরা বলছেন এনসিপির ইশতেহার জুলাই অভ্যুত্থানকে ধারণ করে। নতুন ভোটার ও অন্য দলগুলো ইশতেহারে সমর্থন দিলে নির্বাচন পিছিয়েও যেতে পারে। এই ইশতেহারটি বিপ্লবের চেতনাকে অনেকভাবেই ধারণ করে এবং যুব সমাজের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন। এই ইশতেহারের প্রতি তাদের সমর্থন বাড়তে থাকে, তাহলে এটি গ্রহণযোগ্য হয়ে উঠবে। আর এটি গ্রহণযোগ্য হয়ে উঠলে নির্বাচন পিছিয়ে যেতে পারে, এই আশঙ্কা অমূলক হবে না। সংস্কার ইস্যুতে বিএনপি ও বাকি দলগুলো মুখোমুখি অবস্থানে যাচ্ছে বলেও ধারণা বিশ্লেষকদের। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 23 আগস্ট ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তার সাথে ৭১-এর গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা ও পাওনা আদায় নিয়ে আলোচনা হবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, উগ্রবাদের উত্থান নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে তৌহিদ হোসেন এসব তথ্য দেন। দুদিনের জন্য ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সৌজন্য সাক্ষাৎ করতে পারেন প্রধান উপদেষ্টার সাথে। বৈঠক হবে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। তৌহিদ হোসেন জানান, দ্বিপাক্ষিক ইস্যুতে আলোচনা হবে দুদেশের মধ্যে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারতের মনোভাব কোনো বিষয় নয় বলেও মন্তব্য করেন তিনি। পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্ক চাই, এটা আউট অফ দি ওয়ে গিয়ে বড় কোনো এরকম কিছু না। আবার যে ডেলিবারেটলি তাদের সাথে সম্পর্ক ভালো রাখবো না এরকম একটা সিদ্ধান্ত যেটা ছিল, সেটা থেকে আমরা বের হয়ে এসেছি। পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক কেমন হবে সেটা আমি ডিসাইড করি। একইভাবে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক কি হবে সেটাও ভারত নিশ্চয়ই ডিসাইড করবে না। তিনি জানান, ৭১-এর গণহত্যার ক্ষমা, পাওনা ও আটকে পড়াদের ফিরিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হবে। প্রতিটি ইস্যুই টেবিলে থাকবে। যেটা 50 বছরে পারা যায়নি সেটা যে আমরা ঝট করে 6 মাসে পারবই এমন কোনো কথা নেই। আমরা এটা প্র্যাগম্যাটিক ওয়েতেই আগাবো এবং একটা ইস্যু আরেকটা ইস্যুকে আটকে রাখবে সেটা আমরা কখনো চাই না। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, উগ্রবাদের উত্থান নিয়ে সরকার প্রধান ও নিরাপত্তা উপদেষ্টার কাছে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। এমন নয় যে তারা কখনোই কোনো উদ্বেগ প্রকাশ করেনি আর হঠাৎ করে এক বছর যাবতই করছে, তাও না। ঠিক 1 বছর তো প্রায় শেষ হয়ে গেল, তারপরে করেছে তারা উদ্বেগ প্রকাশ। এটা পেরিয়ডিক্যালি তারা উদ্বেগ প্রকাশ করে অনেক দেশের ব্যাপারেই। আমরা কোনো ধরনের কোনো টেরোরিজম টলারেট করি না এবং অবশ্যই যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে আমরা সেটা দেখব এবং আমরা কোঅপারেট করার চেষ্টা করবো। এইটা তো আমি বলতে পারবো না, এটা আপনারা বরং যথাযথ জায়গায় জিজ্ঞেস করেন যে থ্রেট আছে কিনা। শেখ হাসিনাকে ফেরত আনা নিয়ে ভারতের সাথে আলোচনায় অগ্রগতি নেই বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
দেশের হৃদরোগের চিকিৎসার জন্য আমদানি করা 11 ধরনের রিং বা স্টেন্টের দাম কমিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। নির্ধারিত মূল্য অনুযায়ী এক একটি রিংয়ের দাম 3 থেকে 88,000 টাকা কমেছে। তবে রিংয়ের দাম গ্রাহক পর্যায়ে বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। হৃদরোগীদের জীবন বাঁচানো চিকিৎসা সামগ্রী হার্টের রিং বা স্টেন্ট আমদানি করা 3টি কোম্পানির রিং ভারতের চেয়ে বাংলাদেশে বেশি দামে কিনতে হয়। তাই ভারতের সাথে সামঞ্জস্য রেখে এসব কোম্পানির 11 ধরনের রিংয়ের খুচরা মূল্য 50,000 থেকে 1 লাখ টাকা নির্ধারণ করেছে সরকার। বিশেষজ্ঞ পরামর্শক কমিটির সুপারিশে ট্যাক্স, ভ্যাট, কমিশন সহ রিংয়ের সর্বোচ্চ খুচরা মূল্য পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন হয়। একে সাধুবাদ জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এটি অবশ্যই একটি সাধু উদ্যোগ, কারণ বহুদিন ধরেই যে ভোক্তাদের এবং জনগণের যে অধিকার, সেইটিকে প্রতিষ্ঠিত করার জন্য মূল্য আমি নিয়ন্ত্রণ বলবো না, যৌক্তিকীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ হিসেবে নীতিগতভাবে দেশের জনগণের স্বার্থ সংরক্ষণ করা এবং 22 সীমার মধ্যে রাখা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে নতুন দামে বাজারে রিংয়ের সরবরাহ ঠিক রাখা চ্যালেঞ্জিং হতে পারে বলেও সতর্ক করছেন বিশেষজ্ঞরা। এজন্য সমন্বিত ব্যবস্থা নেয়ার তাগিদ তাদের। ঔষধ প্রশাসন থেকে এই ধরনের যে ইন্ডিপেন্ডেন্ট মূল্য নির্ধারণের ব্যবস্থা করা খুবই কঠিন, কারণ এটা একটা এক্সিকিউটিভ বডি এবং তাদের দ্বারা এই ধরনের মূল্য নির্ধারণ আসলে শেষ পর্যন্ত সম্ভব না। এটি তার বাইরে আরেকটি প্রতিষ্ঠান প্রয়োজন, যে প্রতিষ্ঠানটি সরাসরি মন্ত্রণালয় কিংবা আরো উচ্চতর তত্ত্বাবধানে একটা গ্রহণযোগ্য মূল্য নির্ধারণ সময় সময় করতে হবে। এ ব্যাপারে বক্তব্য দেননি রিং আমদানিকারকরা। ঔষধ প্রশাসন অধিদপ্তর জানায়, নতুন এ মূল্য কার্যকর হবে আগামী সপ্তাহ থেকে। 3টি কোম্পানির পর পর্যায়ক্রমে বাকিগুলো রিংয়ের দামও কমানো হবে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাপ্তাই হ্রদের পানির চাপ কমাতে খুলে দেওয়া হয়েছে রাঙামাটির কাপ্তাই বাঁধ। রাত 12টার দিকে বাঁধের সব কটি গেট খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, কাপ্তাই লেকের পানির উচ্চতা বিপদ সীমা অতিক্রম করায় 5ই আগস্ট রাত 12টা 2 মিনিটে পানি বিদ্যুৎ উৎপাদন বাঁধের স্পিলওয়ের 16টি গেট দিয়ে 6 ইঞ্চি করে ছেড়ে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে কাপ্তাই লেক হতে 9,000 কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে। দুই মাথার কন্যা শিশুর জন্ম ঘিরে রাজশাহীতে চাঞ্চল্য দেখা দিয়েছে। খ্রিস্টান মিশন হাসপাতালে জন্ম নেওয়া শিশুটির স্বজনরা বলছেন, একাধিকবার আল্ট্রাসাউন্ড করলেও শিশুটির এমন পরিস্থিতি নিয়ে কোনো ধারণা দিতে পারেননি চিকিৎসক। রাজশাহী মেডিকেলে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে শিশুটি। শিশু বিশেষজ্ঞরা বলছেন, অপারেশন করলেও সফলতার সম্ভাবনা কম। 2 আগস্ট রাজশাহীর তানোরের সুমাইয়া খাতুনের প্রসব ব্যথা উঠলে স্বজনরা খ্রিস্টান মিশন হাসপাতালে নিয়ে যান। সেদিন রাত 8:30টার দিকে সিজারের মাধ্যমে জন্ম নেয় 2 মাথাওয়ালা কন্যা শিশু। শিশুটির বাকি সব অঙ্গ একটি, তবে 2টি মুখমণ্ডল থাকায় রয়েছে শিশুটির 4টি চোখ, 4টি কান ও 2টি নাক। একাধিকবার আল্ট্রাসাউন্ডেও চিকিৎসকরা এ বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি। যমজ সন্তান হতে পারে বলে তাদের জানানো হয়েছিল। যমজ বাচ্চা আছে, ওই জন্য তোমার পেটে লাগে, আর গমন হয় অতিবার, কিছু খাইতে পারে না, 5 মাস পর্যন্ত একটু দানাও খেতে পারেনি। হয়তো আগে যদি এটা বুঝতে পারতাম তাহলে আগে থেকে অন্যভাবে পদক্ষেপ বা ঢাকায় নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা হতো, কিন্তু আমাদেরকে সেইভাবে কিছুই বলা হয়নি। এমন বিরল ঘটনা আগে কখনো দেখেননি বলছেন অস্ত্রোপচারকারী চিকিৎসক। আল্ট্রাসাউন্ডে একটা পয়েন্ট ছিল যে মোনো অ্যামনিওটিক মনোকোরিওনিক, দ্যাট ইজ একটা ফুল এবং একটা পট, এটা 5000-এ একটা হতে পারে, মানে অনেক রেয়ার একটা কেস। শিশু বিশেষজ্ঞরা বলছেন, যমজ শিশু নয়, এটির জন্মগত ত্রুটি। শিশুটিকে স্বাভাবিক করতে অপারেশন করা গেলেও এর সফলতা নিয়ে শঙ্কায় চিকিৎসকরা। কনজয়েন্ট টুইন বলতে পারি। এখন আমাকে দেখতে হবে যে অনেক সময় দেখা যায় যে মাথা বা ফেস দুটো থাকে, কিন্তু একটা কমন হার্ট থাকতে পারে, কমন লিভার। পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে শিওর হতে হবে যে ওর আসলে দুটো আলাদা আলাদা আছে কিনা। মাতৃগর্ভে সঠিকভাবে বিকাশ না হওয়ায় শিশুটি এভাবে জন্ম নিয়েছে বলে ধারণা বিশেষজ্ঞদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে।
এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।